সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবস কাল জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। গাজীপুরে একই দিনে চালু হলো এসি বাস সার্ভিস ও 2 জোড়া নতুন ট্রেন, দুর্ভোগ কমার প্রত্যাশা। ডেইলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, তারা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। কিশোরগঞ্জে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে বিপুল ব্যয় নির্মিত আশ্রয় কেন্দ্র, অর্থ অপচয়ের উদাহরণ। আগামীকাল মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। দিনটি উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিচ্ছন্নতার পাশাপাশি আঁকা হয়েছে নানা আলপনা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি। বাহারি ফুল গাছে শোভা পাচ্ছে বেদির সবুজ চত্বর। এ বিষয়ে জানাতে সাভার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী এম.এ. হালিম। তার কাছ থেকে জানবো বিস্তারিত তথ্য। হালিম, আগামীকাল রাষ্ট্র সরকার প্রধানরা ঠিক কখন নাগাদ শ্রদ্ধা জানাতে আসবেন জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতিসৌধে যাওয়া আসায় কোন কোন সড়ক ব্যবহার করা যাবে? সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো কি কি? হ্যাঁ দোলা, একটু আগে কিন্তু আমি ঢাকা জেলা পুলিশ সুপার তার সাথে কথা বলেছি এবং তিনি সাংবাদিকদেরও জানিয়েছে আসলে এই জাতীয় যে দিবসটি, সেই দিবসটি পালন করার উদ্দেশ্যে কিন্তু এখানে প্রায় 5 থেকে 6টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে প্রায় 3,500 পুলিশ সদস্য সাদা পোশাক এবং পুলিশের পোশাকে তারা এখানে দায়িত্ব পালন করবেন। এবং এই ট্রাফিক যে ব্যবস্থাটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কটিতেই মূলত এখানে যারা আসবে তাদেরকে একটি নির্দিষ্ট একটি সময় তারা কিন্তু এখানে যারা সাধারণ জনগণ তারা কিন্তু এখানে যান চলাচল করতে পারবে না, এমনটি বলেছেন পুলিশ সুপার। এবং সেই সাথে এখানে নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু এখানে আশেপাশে যে এখানে যে আবাসিক যে স্থানটি রয়েছে স্মৃতিসৌধের পাশে, সেখানে কিন্তু তারাও নজরদারির মধ্যে রেখেছেন। এবং সব মিলে এখানে এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু আমরা দেখতে পেয়েছি একটু আগে কিন্তু এখানে যে এসএসএফ এর যারা সদস্য তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের যে এখন দায়িত্বটি সেটি নিয়েছে এবং সেই সাথে এখানে যে সংস্কারের যে কাজগুলো এবং এখানে ধোয়া মোছা থেকে শুরু করে এবং রং তুলির আতর এবং ফুল সাজানো এবং সব মিলে এখানে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন একেবারে শোভা বিধি পর্যন্ত কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবং রাষ্ট্রীয় যে অতিথিগুলো তারা কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পাই যে সেটি ভোরের দিকে এখানে মূলত আসে এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এবং সেই সাথে আমি নিরাপত্তার বিষয়টি আবারও যদি বলি, এখানে পুলিশ সুপার যেমনটি বলেছে এবার কিন্তু এই মহান যে বিজয় দিবস সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় একটি ব্যতিক্রমী, কারণ এবার 5ই আগস্টের পর থেকে কিন্তু একটি নতুন বাংলাদেশ, সেই হিসেবে কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা এবার এই সব দিকে প্রস্তুতি নিয়েছেন। এবং তারা বলেছেন যে সর্বস্তরে যে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবে সেখানে যারা এখানে মামলার আসামি থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি তারা মাথায় রাখবেন এবং এই পালন করা হবে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রাখেন। সব মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন মানুষের এই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে তোলা সর্বশেষ। জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হালিম। পরের প্রসঙ্গে যাচ্ছি। যাত্রী দুর্ভোগ নিরসনে আজ থেকে ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। একই সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান।
গাজীপুরের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে 2 জোড়া কমিউটার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেলওয়ে। রবিবার জয়দেবপুর জংশনে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এই রেল চালু হওয়ায় রাজধানীর সাথে গাজীপুরের যোগাযোগ সহজ হবে, কমবে ভোগান্তি, এতে খুশি যাত্রীরা। সেই আন্দোলনের সফল আমরা পাচ্ছি। ডেইলি অনেক যাত্রীরা ঢাকা আপ ডাউন করে, এরা অফিস আদালত করে, তাদের জন্য এটা সুবিধা হবে। সকালবেলা যাওয়া, বাসে যাইতে অনেক জ্যামে পড়তে হয়, ট্রেনে গেলে মনে করি জ্যামটা থাকে না, সঠিক টাইমে আমরা পৌঁছাতে পারবো। দুইটা সুবিধা হয়েছে, একটা মনে হয় টাকা অর্থ বাঁচবে, আর একটা হলো সময়। 2 জোড়া ট্রেন চালুর প্রেক্ষাপট বর্ণনা করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ঢাকা জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করা হলো। এই ধরনের আরও 2টি ট্রেন চালু করা হবে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী থেকে ঢাকা, ঢাকা থেকে নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ। তুরাগ কমিউটার ঢাকা ছাড়বে ভোর 5টায় আর জয়দেবপুর পৌঁছাবে 6টায়। আর জয়দেবপুর কমিউটার ঢাকা ছাড়বে 5টা 25 মিনিটে। এটি জয়দেবপুর পৌঁছাবে 6টা 25 মিনিটে। এগুলো থামবে তেজগাঁ বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এদিকে বিআরটি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। আধা ঘন্টা পর পর যেহেতু ছাড়া হবে, আশা করি আমাদের জন্য যাতায়াত সুবিধা হবে। 30 মিনিট 35 মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। ভাড়া একটু হলে কম হলে একটু ভালো হতো, স্টুডেন্টদের জন্য একটা যদি 50% করা হয় তাহলে সেটা আরও বেশি ভালো ছিল। প্রাথমিকভাবে বিআরটিসির 10টি বাস গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। দীপ্ত, বার্তা কক্ষ। কুমিল্লা, বরগুনা ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত ও শিশু সহ 14 জন আহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লার 14 গ্রামের ঘাংরা এলাকায় দুর্ঘটনায় 3 জন প্রাণ হারান। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঘাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসে থাকা 3 যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। এছাড়া বরগুনার আন্তলি পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভি পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এক নারী নিহত হন। নোয়াখালীর চাটখিলে গরু বোঝাই ট্রাক চাপায় প্রাণ হারান রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী। কিশোরগঞ্জের হাওরের মিঠামইনে প্রায় 4,60,00,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 2টি কিল্লা। নির্মাণের পর থেকেই এগুলো কোনো কাজে আসছে না। এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মুজিব কিল্লার যন্ত্রপাতি। মুজিব কিল্লা হলো কৃত্রিমভাবে তৈরি উঁচু ভূমি। এটি মূলত উপকূলীয় এলাকার মানুষ ও গবাদি পশুকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয় দেওয়ার জন্য নির্মাণ করা হয়। 1970 সালের ঘূর্ণিঝড় ও 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার জনগণের সুরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আব্দুল হামিদ পল্লীতে 2,13,55,000 টাকায় নির্মিত হয়েছে এই কিল্লা। রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে আছে এটি। একই উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2,47,89,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা। এটাও কোনো কাজে আসছে না। এটা এইভাবে দেখাশোনার দায়িত্ব নাই, এটা এইভাবে নষ্ট। এটা মুজিব কিল্লার নামে যেটা আমরা দেখছেন বা পরিচিত, এটা এলাকাবাসীর জন্য কোনো কাজেরই আসে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কিশোরগঞ্জ জেলায় 14টি কিল্লা প্রস্তাবিত ছিল। এর মধ্যে 3টির কাজ শেষ হয়েছে এবং আরো 2টি টেন্ডার রয়েছে। এছাড়া 3টির জায়গা নিয়ে জটিলতা রয়েছে। বন্যা হলে গবাদি পশু রাখা এবং অন্য সময় সামাজিক অনুষ্ঠানের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে, বলছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা। এর উদ্দেশ্য খুব ভালো ছিল। এটার উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার দুর্যোগকালীন সময় মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু পশু আশ্রয়ের জন্য কোনো আশ্রয় কেন্দ্র নাই। অর্থাৎ দুর্যোগকালীন সময় এখানে পশু আশ্রয় নেবে এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে
এটি ব্যবহৃত হবে। এসব প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের উপকার আসবে কিনা সেটা চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন এলাকাবাসী। দীপ্ত, বার্তাকক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের নেতারা। কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র পারভেজ মোশাররফ। এ সময় তিনি জানান, শনিবার সন্ধ্যা 7টার দিকে কুষ্টিয়া পৌরসভা এলাকায় সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকের ওপর হামলা চালানো হয়। এজন্য ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দায়ী করেন তিনি। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, মুখ্য সংগঠক বেলাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম উপস্থিত ছিলেন। অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন 2018 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন সিনেট সদস্যরা। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে আয়োজিত অধিবেশনে এই সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ সময় উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অধিকাংশ কবি, দ্রোহের কবি এবং তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়। এবার কেওয়াইস্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের সেন্ট মেরিজ স্কুলের ভর্তি ফি ও মাসিক বেতন বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন অভিভাবকরা। নগরীর জামাল খান স্কুল ক্যাম্পাসের মূল ফটকের সামনে সকাল 8টা থেকে বেলা 12:30 পর্যন্ত এই বিক্ষোভ চলে। অভিভাবকরা বলছেন, গত 2 বছর 20 ও 30% হারে বেতন ও ভর্তি ফি বাড়ানো হলেও এবছর প্রায় 50% বৃদ্ধি করা হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক। বর্ধিত অংশ না কমালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তি কার্যক্রম চলতে না দেওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে ভিসা অব্যাহতি এবং দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার বিষয়ে 2টি চুক্তি হয়েছে। রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার উপস্থিতিতে এই চুক্তি সই হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিমুর লেস্তের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিতে সই করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বেন্ডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারকে সই করেন। এর আগে 2 দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে তিমুর লেস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বাংলাদেশের ব্যবসায়ীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের বিষয়টি নির্বাচিত সরকারের উপর ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পাড়া মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। এক হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, পাড়ায় মহল্লায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়। একটি রাজনৈতিক দল চাঁদাবাজি বন্ধ করতে পারে না, নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা বিএনপি করেছে। কিন্তু সামগ্রিক চাঁদাবাজি করতে হলে, বন্ধ করতে হলে সেটা সরকারকেই দায়িত্ব নিতে হবে। আর আপনার একজন উপদেষ্টা বলেন যে 50 বছর কিছু করতে পারেনি। আপনার এই সমস্ত কথাবার্তা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যেভাবে করেছেন সেই করার তাদেরই আমরা আরেকটা মানে পুনরুজ্জীবন দেখছি, একটা রিপিটেশন দেখছি। কিছু সংস্কারের কথা আপনারা বলে সেটা যারা আসবেন সামনে জনগণের ভোটে যারা ক্ষমতা আসবেন তাদের কাছে সেইটা আপনারা দিয়ে যান। সিলেটের জকিগঞ্জ কানাইঘাটের স্কুল ও মাদ্রাসার 5ম থেকে 8ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্ট। মেধাবীদের বাছাই করতে রবিবার জকিগঞ্জের মৌলভী ছায়ের আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। এতে জকিগঞ্জের 69টি শিক্ষা প্রতিষ্ঠানের 1147 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, কলম, খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফাহেম আলী ইসহাক চৌধুরী ট্রাস্টের সচিব মোহাম্মদ শাব্বির আহমদ বৃত্তি কার্যক্রমের উদ্দেশ্য, সামাজিক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফাহেম আলী ইসহাক চৌধুরীর বড় ভাই এটিএম সেলিম চৌধুরী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মহান বিজয় দিবস কাল, জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। গাজীপুরে একই দিনে চালু হলো এসি বাস সার্ভিস ও 2 জোড়া নতুন ট্রেন, দুর্ভোগ কমার প্রত্যাশা। কিশোরগঞ্জে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে বিপুল ব্যয়ে নির্মিত আশ্রয় কেন্দ্র, অর্থ অপচয়ের উদাহরণ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।